স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। 11,783 প্রবাসীকে ভোটার করা হয়েছে। কাজ চলছে 7 দেশে, আরও 33 দেশে পর্যায়ক্রমে শুরু হবে এই কাজ, জানিয়েছে নির্বাচন কমিশনার। সোমবার সকালে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে কথা জানান নির্বাচন কমিশনার। এবং তিনি আরও জানান, এরই মধ্যে 11,783 জন প্রবাসী বাংলাদেশিকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। 7 দেশে কাজ চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে আরও 33টি দেশে। সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসীদের জন্য প্রক্সি ভোট ছাড়া এখন পর্যন্ত বিকল্প পাওয়া যায়নি। যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। ঢাকার কেরানীগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণে দায়ে আরশাদ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বেলা 11টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন 4-এর বিচারক এর রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এদিন রায় ঘোষণা শেষে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এটি একটি পৈশাচিক ঘটনা এবং ঘটনায় আসামি ক্ষমা পাওয়ার যোগ্য নয়। দণ্ডিত আসামি যেন কোনোভাবে জামিনে বের হতে না পারেন নিশ্চিত করবে সরকার। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এ ঘটনায় ভুক্তভোগীকে ন্যায় বিচার নিশ্চিতে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়ে হলেও জরিমানার টাকা আদায় করা হবে। তুলা আমদানিতে যুক্তরাষ্ট্রকে উৎস করা যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার। এতে পোশাক খাতসহ নতুন করে যে কোনো শুল্ক আরোপ থেকে বিরত থাকবে দেশটি, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা বিষয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন দেশীয় তুলার উপর 4% ভ্যাট প্রত্যাহার করতে এনবিআরকে দ্রুত উদ্যোগ নিতে হবে। আশ্বাস দেন, দেশে তুলা চাষ বাড়িয়ে আমদানি ব্যয় কমাতে সরকারি নীতি সহায়তার। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা পেছানোরও পক্ষেও নন পররাষ্ট্র উপদেষ্টা। সেমিনারে তুলা চাষে সফলতায় গবেষণা বাড়ানোর উপর জোর দেন বক্তারা। এখনও কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ডিউটি দিয়েই আমাদের কাপড় রপ্তানি করে, যেটা ইউরোপে আমরা যে সুবিধা পাই সেটা কিন্তু আমেরিকায় পাই না। তারপরে আমাদের এটা কম্পিটিটিভ থাকতে পারছে। তাদেরকে যদি আমরা আরেকটু সহায়তা করতে পারি, তুলার দাম কমিয়ে, তাহলে আরেকটু সহজে তারা সেটা করতে পারবে। আমরা একটা জিনিস চেষ্টা করছি যে তুলা আমদানির উৎস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনা যাবে না, যাতে করে তারাও একটু খুশি থাকে যে তাদের আমাদের যে বিরাট ব্যবধান আছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটা আমাদের পক্ষে, সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান। দর্শক, চট্টগ্রামে সেমাই কারখানায় যৌথ অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই। চাকদা এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে মুজিবুল হক। যেমনটা জানাচ্ছিলাম, সেমাই কারখানা অভিযানের সম্পর্কে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। মুজিব, প্রত্যেক বছর রমজান এলে দেখা যায় সেমাই কারখানায় একটি অভিযান থাকে, অবধারিত বিষয়, এবারও তার ব্যতিক্রম নয়, এবং জানাবেন সেখানে এখন পর্যন্ত কোনো অসংলগ্ন কোনো কিছু পাওয়া গেছে কিনা। হিমাদ্রি, এখন পর্যন্ত 3টি কারখানায় অভিযান হয়েছে। এর মধ্যে রফিক সেমাই কারখানা নামে একটি কারখানাতে নানান অনিয়ম তারা পেয়েছেন। বিশেষ করে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন এবং যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস বা উপাদানগুলো সেমাই উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, সেই উপাদানগুলোর মেয়াদ না থাকা, কোথাও আয়রনযুক্ত পানি সহ নানান ধরনের অনিয়ম তারা এখানে পেয়েছেন এবং প্রতি বছর তারা এই ধরনের অভিযানগুলো করেন। মূলত এই অভিযানটি পরিচালিত হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর যৌথ ভাবে। এবং তারা যেটি বলছেন যে কোথাও রমজানকে কেন্দ্র করে এই যে সেমাই কারখানাগুলোতে যে ধরনের অনিয়ম ঘটে অথবা যারা অব্যবস্থাপনাগুলোর সাথে জড়িত, সেই অব্যবস্থাপনাগুলো যাতে তারা বন্ধ করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে তারা মূলত এই অভিযানটি করছেন। এখন পর্যন্ত যে 3টি কারখানায় অভিযান চালানো হয়েছে, এর মধ্যে 2টি কারখানাকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যটিকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে কারখানাগুলো আসলে তৈরি করা হয়েছে কোথাও বসত ঘরের ভেতরে, কোথাও একেবারে
যে শ্রমিকগুলো কাজ করে তারা যেখানে থাকেন তার পাশেই উৎপাদনের যে সমস্ত উৎপাদনের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর এক ধরনের মিশেল রয়েছে, অর্থাৎ নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে এই সময়গুলো উৎপাদন করা হচ্ছে বা পণ্যগুলো উৎপাদন করা হচ্ছে, যেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সারা দেশে, শুধু চট্টগ্রাম নয়। অর্থাৎ এই যে একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এই জিনিসপত্রগুলো, ফলে সেটি আসলে কতটুকু লাগাম টানা যাচ্ছে সেটি এক ধরনের প্রশ্ন রয়েছে। তো মূলত ভোক্তা অধিকার এবং গোয়েন্দা সংস্থার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তারা বলছেন এই যে অনিয়ম বা ব্যত্যয় সেটি বন্ধ করার জন্য মূলত তাদের এই অভিযান, এবং এই অভিযানটি আসলে চলমান থাকবে। তারা আমাদেরকে বলছেন যে জরিমানা কোথাও কোথাও তারা জরিমানা করছেন, কোথাও কঠোর সতর্কবার্তা দিচ্ছেন যাতে করে এই জিনিসপত্রগুলো বন্ধ রাখা যায়। এর মধ্যে যে 3টি কারখানায় তারা অভিযান চালিয়েছেন, 3টি কারখানার মধ্যে 2টি কারখানায় গত বছরও জরিমানা করা হয়েছিল, কিন্তু তারা আসলে কাজের কাজ কিছুই হয়নি, অর্থাৎ পরিবর্তনটা ঠিক আসেনি। তো কর্মকর্তারা বলছেন এই জায়গায় একটা সামষ্টিক পরিবর্তন দরকার, অথবা সচেতনতার যে ব্যাপারটি আছে সেটি আরও বেশি জোরদার হওয়া দরকার, কিন্তু ঠিক সেটি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, পরিবর্তনের কোনো আভাস আসলে দেখা যাচ্ছে না। যখনই তাদের কর্মকর্তারা এই সমস্ত কারখানায় যারা কাজ করেন তাদেরকে প্রশ্নের সম্মুখীন করছেন এবং জিজ্ঞেস করছেন এই অব্যবস্থাপনা কীভাবে হচ্ছে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের আসলে অনুশোচনা নেই। তো অভিযান চলছে, এখন পর্যন্ত 2টি কারখানাকে জরিমানা করা হয়েছে 1 লাখ টাকা এবং 1,40,000 টাকা। পরবর্তীতে অভিযান চলমান রয়েছে, পরবর্তীতে আরও নিশ্চয় বিস্তারিত জানাতে পারবে। মুজিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিএনপির 16 বছরের আন্দোলন আর জুলাইয়ে গণঅভ্যুত্থানে ভূমিকা নিয়ে কয়েকজন উপদেষ্টা বিভাজন সৃষ্টির চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন বিএনপির নেতারা। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আসিয়ার ধর্ষকের বিচারের দাবিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, সমাজে যে অসুস্থ পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র শেখ হাসিনার দুঃশাসনের কারণেই। জানান, একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আসিয়ার পর দেশে ধর্ষণের মহোৎসব চলছে, তাই প্রধান উপদেষ্টার কাছে সুন্দর একটি নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে। আমি বলবো, আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। আইনের শাসন, ন্যায় বিচার, আদালতের ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো তো গণতন্ত্রের উপাদান। এই গণতন্ত্রের উপাদানগুলো কি ধ্বংস হয়ে যাবে? আমি সেই উপদেষ্টার কাছে বলতে চাই, তো এটার জন্যই তো লড়াই। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? প্রথমবার 1.5 ঘন্টা বিনা টিকিটে মেট্রো রেল ভ্রমণ করলেন যাত্রীরা। এমআরটি পুলিশ মেট্রো রেলের 4 কর্মীকে লাঞ্ছিত করেছিলেন। তারই প্রতিবাদে সোমবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। তাতে বন্ধ থাকে টিকিট কাউন্টার। তবে সকাল থেকে ট্রেন চলে, যাত্রীরা গন্তব্যে যাতায়াত করেন টিকিট ছাড়াই। সোমবার সকাল থেকে একের পর এক নাটক চলতে থাকে মেট্রো রেলে। 1.5 ঘন্টা পর থামে সেই সব নাটকীয়তা। সকাল 8টায় যাত্রীরা স্টেশনে এসে দেখেন ম্যানুয়াল টিকিট কাউন্টার বন্ধ, তবে ট্রেন চলছে। এমআরটি পাস আর টিকিট ছাড়াই তারা চলে যেতে পারছেন প্ল্যাটফর্মে, ট্রেনে উঠছেন। কিছুক্ষণ পর চালু হয় সক্রিয় টিকিট বিক্রির বুথ, আর বিভিন্ন স্টেশনে একে একে যোগ দিতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 1.5 ঘন্টার ব্যতিক্রমের পর কর্মবিরতি প্রত্যাহার করেন কর্মকর্তা কর্মচারীরা, তবে এর মধ্যেও চলে নাটকীয়তা। তখন পর্যন্ত সব স্টেশনে সবাই কাজ শুরু করেননি। আমি ম্যাক্সিমাম সময় বাইক ইউজ করি। আজকে ওই রাস্তা অফ থাকার কারণে আমি মেট্রোতে আসার কারণে এই অবস্থাটা দেখে খুবই মর্মাহত। আজকে জানতাম না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে হয়েছে আর কি, সঠিক আমরা জানতাম না। আমরা তো এই পথ পাইলাম এতটা বুঝিনি। এমন কর্মে নিন্দা এবং মিশ্র প্রতিক্রিয়া তুলে ধরেন যাত্রীরা। রাষ্ট্রীয় সম্পদ সবার জন্য এটা খুবই ক্ষতিকর, আমরা এটা চাই না। যে এটা 2 দিন পরে পরে জিম্মি করা, এটাকে আমরা কঠোরভাবে এটা করি। জনভোগান্তি হয় এমন কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান রাজধানীবাসী। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।
নতুন বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের জেলা পুলিশ সুপার ও পুলিশের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করেছেন তিনি এবং এই নির্দেশ দেন সেখান থেকে। তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। জল্পনা কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে পৌঁছেছেন জাতীয় ফুটবল দলের নতুন সেন্সেশন হামজা চৌধুরী। সকাল 11:30টার পরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণ করেন তিনি। সঙ্গে এসেছেন তার মা, স্ত্রী, 3 সন্তান ও 2 ভাই। সিলেটে নেমে সরাসরি হবিগঞ্জে গ্রামের বাড়িতে রওনা দিয়েছেন হামজা চৌধুরী, আর নিজ বাড়িতে সময় কাটাবেন হামজা। আগামীকাল সন্ধ্যায় কিংবা বুধবার সকালে ঢাকায় টিম হোটেলে যোগ দেবেন 27 বছর বয়সী এই ফুটবলার। 19শে মার্চ টিম হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।